হাতের লেখা ভালো করবে খোকন করে পণ, মুখ গুমরে বসে আছে মন উচাটন। আর অসার অসত্যকে কাজ করে ফেলাইয়া সত্যর গুণ গাও। हिंदुस्तान है देश हमारा, जान से अपने हमको प्यारा। हिंदू मुस्लिम सिख ईसाई आपस में है भाई भाई। परिश्रम করতেছি, পরিশ্রম করিয়া ছেলে মেয়ে লেখাপড়া শিখাইতেছি। মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত লোক আছে সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা শান্তিতে বসবাস করতে চাই। যেটা বলো। তাইলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তে আপনার বয়সটা কত হইব? আমার বয়স বর্তমান 73 চলতেছে। মাশাআল্লাহ, এই 73 বয়সে এরকম মানে যুবকদের মতো এরকম কাজ করা, আপনি কি এরকম সব সময় করেন কাজ? হ্যাঁ, আমি সাধারণ একজন কৃষক, আর আমার আপনার কাজ কর্ম তো করতেই হবে। তাইলে এই এত বয়সে আপনি যে এরকম করে যে কাজ করতেছেন, আর এত যে সুস্থতা, শরীর যে এরকম ভালো ফিটনেস যে ধরে রাখছেন, এই ফিটনেসের সিক্রেটটা কি? কারণ আজকালের যুব প্রজন্মরা অত্যাধিক মোবাইল দেখে বাইরে খেলাধুলা করে না। 15-12 বছর বয়সেই মানে চোখের প্রবলেম হয় আর অন্য প্রবলেম আসে। তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন আপনার মানে স্বাস্থ্যের সিক্রেটটা, তাহলে অনেকেরই সম্ভবত কাজে লাগবে। স্বাস্থ্য সম্বন্ধে সকালে উঠিয়া ওযু করিয়া ফজরের নামাজ পড়ি, তারপর একটু হাঁটাহাঁটি করি, করার পর একটু চা নাস্তা করি, তারপরে আমি সাংসারিক কাজে লেগে যাই। কারণ আমরা সাধারণ একটা চাষি, আমাদের যদি এই চাষের উপরে জীবিকা নির্বাহ, আমরা যদি চাষাবাদ না করি তাহলে ছেলে মেয়ে কিভাবে তাদেরকে লেখাপড়া শিখাবো? পরিশ্রম করতেছি, পরিশ্রম করিয়াই ছেলে মেয়ে লেখাপড়া শিখাইতেছি। এটাই হলো আমাদের পেশা। তাইলে আপনি যে এই জায়গাতে যে বর্তমান কাজ করতেছেন, এটা কি? এটা আমার একটা নার্সারি, এটা আমার পেশা। নার্সারি। তাইলে এই যে সমস্ত নার্সারি যা দেখা যাইতেছে, এই সমস্ত এরিয়াটা কত এরিয়া মোটামুটি? 7 বিঘা। 7 বিঘা। হ্যাঁ। আচ্ছা, 7 বিঘা জমির মধ্যে মোটামুটি কত গাছ চারা আছে? অগণন চারা আছে, হিসাব ছাড়া। আচ্ছা, আপনি তো এক ধরনের দেখতে গেলে খুব ভালো কাজ করতেছেন। যে সময় সবাই গাছ ফাছ কেটে মানে ঘর বাড়ি করছে, পরিবেশ খারাপ করছে, সেই সময়তে আপনি অন্য কিছু না চিন্তা করে এই গাছের ব্যবসা করছেন, যে গাছ চারা। আমি নার্সারি সাজিয়েছি। মানে আপনি লক্ষ লক্ষ লোকে, আপনি নিজেও গাছ চারা লাগাচ্ছেন আর লক্ষ লক্ষ লোককেও মানে প্রেরণা দিচ্ছেন গাছ লাগানোর জন্য। হ্যাঁ, আমি লক্ষ লক্ষ লোককেও সাজেশন দিতেছি, প্রত্যেকে পরিশ্রম করো। আর নার্সারি যে সাজিয়েছি, অক্সিজেন নিয়ে খেলাধুলা করতেছি, অক্সিজেনের মধ্যে আমি আছি। হ্যাঁ, খুব ভালো একটা মেসেজ। অবশ্যই আপনি অক্সিজেনের মাঝে আছেন। আর এই জায়গায়, এরকম একটা জায়গায় বসলে মানে যেদিকে চারিদিকে গাছ গুছালি এরকম দেখা যায়, এই জায়গায় তো প্রদূষণ হইতেই পারে না। কমসে কম এই জায়গায় আর কিছু থাকুক না থাকুক, বিশুদ্ধ হাওয়াটা অবশ্যই আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি কত সন থেকে এই ব্যবসাটা শুরু করছেন? 93 থেকে চালু। 93 থেকে। হ্যাঁ। আচ্ছা, এই যে আসামের এই আবহাওয়ায় যে আপনি এরকম কাজ করেন, এই আসামের আবহাওয়ার সাথে তো বাংলাদেশের আবহাওয়ার একটা মিল অবশ্যই আছে, আমরা যতটুকু জানি। তো আপনার অনেকবার আসা যাওয়া আছে, বা ওই দেশেও আমাদের আত্মীয় স্বজন আছে, বা আপনার আত্মীয় স্বজন আছে, সেই ক্ষেত্রে আপনি আসা যাওয়া করছেন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়া আর এই দেশের আবহাওয়ার মধ্যে পার্থক্যটা কি? বাংলাদেশ নদী বন্দর এলাকা, বর্তমানে ফসল আবাদের দিক দিয়ে বাংলাদেশ উন্নত। বাংলাদেশের লোক পারিশ্রমিক, আসামের চেয়ে বাংলাদেশের লোক বেশি পরিশ্রম করে। সেই জন্যে আসামে 3,40,00,000 লোক জনগণ, আর বাংলাদেশ হইল 20 কোটি। তাইলে এখানে 20 কোটি লোক যে আছে, ছোট একটি দেশ, এই দেশের লোকেরা বিরাট পরিশ্রম করে। চাষাবাদের উপরে তাদের পরিশ্রম করে তারা চলতেছে। সেই জন্য সোনার বাংলা খুব উন্নত।
বাংলাদেশের সেই আসা যাওয়া সম্পর্কে কি আপনার কোনো মনের ভিতরে কোনো ভালো স্মৃতি আছে? না, আমার জন্মভূমি হলো আসাম। হ্যাঁ, অবশ্যই আসাম, কিন্তু আপনি যখন আসা যাওয়া করছেন। মামার বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, আপনার মামার বাড়িটা কোথায়? মামার বাড়ি ছিল রংপুর জেলা পীরগাছা থানা। পীরগাছা থানা, আচ্ছা। অন্নদানা তারা সবাই এখনো ওখানে আছে? তারা এই দেশে ছিল। হ্যাঁ। 50 সনের রাইটিং এর সময় তারা চলে গেছে, আর আসেনি। 50 সনের রাইটিং বলতে ওই যে সময় তার মানে দেশ বিভাজন হয়েছিল, তখন যে দাঙ্গা ফাঙ্গা হয়েছিল, রাইট? তখন তিনারা গিয়েছেন আর আসেননি। আচ্ছা আচ্ছা, আর আসেনি। আর তারা এখনো ওখানে আছে? আচ্ছা, আপনার সঙ্গে কি যোগাযোগ আছে? কখনো কথাবার্তা হয় আত্মীয় হিসাবে? মোবাইলে কথাবার্তা হয়। মোবাইলে? আর তার আগে কথাবার্তা কিরকম করে হইতো? আগে তো চিঠিপত্র দ্বারা। আচ্ছা, তাহলে আগের থেকে এখন যোগাযোগটা আর কি একটু বেড়েছে আর কি। যাই হোক, তো এই আপনার এই ভিডিও বাংলাদেশেরও লক্ষ লক্ষ লোক আমি মনে করি দেখতেছে আর দেখবেও। এই যে আপনার এই দুই দেশের মধ্যে যে ঘোরাফেরা আর এই জিনিসটা যে এখন একদম বন্ধ হয়ে গেছে, আর আসা যাওয়া নাই, আপনার কি আবার যেতে ইচ্ছে হয় একবার? আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে। আচ্ছা, আপনি কি এর মধ্যে আবার কোনো সময় গেছেন বাংলাদেশ? গিয়েছিলাম। কত বছর আগে গিয়েছিলাম আমি? 2019-এ। আচ্ছা, 2019-এ, মানে ওই লকডাউনের জাস্ট আগে আগে। হ্যাঁ, মামার বাড়িতে। তাইলে কি পার্থক্যটা দেখলেন তখনের আগে যে বাংলাদেশ গেছেন আর 2019 সালে যে গেছেন, কিরকম বাংলাদেশে কিরকম একটা পরিবর্তন দেখলেন? বাংলাদেশ তো ভালো উন্নত বর্তমান। মানে কোন কোন দিকে কোন ফিল্ডে উন্নতি দেখলেন ইন্ডিয়ার চাইতে? মানে আমরা এই জায়গায় থাকি ইন্ডিয়াতে, আমাদের চাইতে কোন জায়গায় তারা তার মানে অনেক এগিয়ে গিয়েছে বলে আপনার মনে হয়? সেইটা কোন জায়গায় এগিয়ে গেছে? বাংলাদেশ তো একটা ছোট একটা রাজ্য, রাষ্ট্র। হ্যাঁ, সেখানে লেখাপড়ার দিক দিয়া, ফসল আবাদের দিক দিয়া বর্তমানে অল সাইড দিক দিয়ে বাংলাদেশ উন্নত। মানে এটা আপনি কিসের জন্য মনে করেন যে বাংলাদেশের এত মানে একটা ছোট দেশ, যে জায়গায় এত রিসোর্স নাই, তারপরে এতটা উন্নতি সম্ভব হয়েছে আর কি? আপনি যেহেতু দেখেছেন, আপনি কিসের জন্য কি জিনিসের জন্য এই উন্নতি সম্ভব বলে আর কি মনে করেন? পরিশ্রমের দিক দিয়া। মানে বাংলাদেশি লোক আপনি বলেন যে খুব পরিশ্রম করতে জানে, খুব পরিশ্রম করতে পারে তারা। আচ্ছা, তাহলে ভালো ব্যাপার। আর তাহলে আমরা বাংলাদেশ থেকে শিকার মধ্যে এই জিনিসটা আছে যে হ্যাঁ, আমরা ওদের মতো পরিশ্রম করলে আমরা ওইরকম উন্নতি করতে পারবো। হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে আসা যাওয়া এই বয়স হইলো এখন, এই যে এরকম করে আপনি এটার সঙ্গে জড়িত আছেন, মানে গাছ চারা লাগানোর মধ্যে, এছাড়া আপনি আর কি করেন? এছাড়া আমার আর কোনো বিজনেস নাই। না, এটা তো হলো জীবিকার জন্য। তাছাড়া আপনি নিজের খুশির জন্য আরো কি কি কাজ করেন? এই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে ডাকি। তারপরে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আপনি কি কোনো এরকম গল্প, তারপরে কবিতা, এইগুলা জিনিস কিংবা কোনো ধরনের সাহিত্যের দিকে কি আপনার কোনো ইন্টারেস্ট আছে, ঝুঁকি আছে? সাহিত্যের দিক দিয়ে তো ইন্টারেস্ট আছে। তাহলে সাহিত্যের দিক দিয়ে যদি ইন্টারেস্ট আছে তাহলে তো খুব ভালোই হলো। তাহলে সাহিত্যের বিষয়ে কি কইতে চাইবেন? আপনি কি কোনো এরকম সাহিত্যিক কলাকৃতি আপনার কি নিজে এরকম কখনো কিছু লিখেছেন? না, আমি তো সেই সাহিত্যিক নই যে বই পুস্তক আমি লিখবো। সাধারণ আমি একজন চাষি সম্বন্ধে। আচ্ছা, তার মানে আপনার কবিতা ভালো লাগে, তাই তো? কবিতা ভালো লাগে। আচ্ছা, আপনি কার কবিতা বেশি ভালো লাগে? আপনার ফেভারিট কবি বলতে কে? কবি তা বাংলাও হইতে পারে, এই আমাদের আসামের আসামিজ কবিও হতে পারে। আপনার যেটা আপনার মনে চায়, যেটা আপনার ভালো লাগে বলতে পারেন। আর আসামের কবিতা যখন আপনি বলবেন, বাঙালি লোক যারা বাংলাদেশ এসেছে তারা অবশ্যই আংশিকভাবে হলেও বুঝতে পারবে। আংশিকভাবে না, অনেকে মানে ভালোভাবেই বুঝতে পারবে, কারণ এখানকার ভূপেন হাজারিকাকে বাংলাদেশে অনেক শ্রদ্ধা করে। ভূপেন হাজারিকাকে শ্রদ্ধা করে। হেমচন্দ্র বড়ুয়া, তিনার একটি কবিতা আমি 65-এ যখন ক্লাস 6-এ পড়ি, সেই সময় কবিতা পড়েছিলাম, আমার এখনো মনে আছে। বর্তমান কে কবির নাম কি? হেমচন্দ্র বড়ুয়া। হেমচন্দ্র বড়ুয়া। আচ্ছা, হেমচন্দ্র বড়ুয়া যে কবিতাটি লিখছেন,
হুম হুম। বর্তমান যুগে আমি তর্জমা করেছিলাম কবির বাংলাতে? বাংলাতে। আচ্ছা, মানে ওই আসামিজ কবিতাটা, মানে অসমীয়া ভাষার কবিতাটাকে আপনি বাংলাতে অনুবাদ করেছেন? না আচ্ছা, আমি এসামিসেই বলতাছি। অসমৰ ভিতৰত হেমচন্দ্ৰ বৰুৱাই পুণ্যৰাজ্য নামে যিটো কবিতা কৈছিল, বৰ্তমানে মই তৰ্জমা কৰি চালো, কবিয়ে যিখিনি কথা কৈছে আখৰে আখৰে এতিয়া কবিতাটো শুনক। কবিৰ নাম হ'ল পুণ্যৰাজ্য। পৃথিৱীত যদি থাকিব খুজিছা সত্যৰ আশ্ৰয় লোৱা, অহাৰ সত্য কাটি কৰি থৈ সত্যৰ মহিমা গোৱা, ধৰ্মৰ বাটত ফুৰিবা চাকিবা খোজে পাতি ৰাখি চিন, অধৰ্মৰ ৰাজ্যত চঞ্চল অতি কথে নেথাকে বহুত দিন, সকলোকে তুমি সমান চকুৰে সমান ভাৱেৰে চাবা, তে সকলোৰ সমান মৰম সমান ভাৱেৰে পাবা, ক'ব লগা কথা মনত লুকাই নুবুলাবা মিছাকৈ, নেভাবিবা তুমি আছে যিবাখিনি মাথো ফাঁকি দিবলৈ, সত্যক লুকাই সত্যক বিলাই নোৱাৰা ভুলাব কাকো, তেনে কৰা যদি নিজৰ কাৰণে সাজিবা সূতাৰ সাকো, লোকে যি কৰিলে তুমি ভাল পোৱা লোককো কৰিবা হেই, অৰ কথা তুমি যত্ন লগাবা সাপকো নেযাবা দেই, সৰু ডাঙৰ প্ৰভেদ বিচাৰি নকৰিবা কাকো ঘিন, সকলো প্ৰভেদ পৃথিৱীতে ৰ'ব পৃথিৱীতে হ'ব লীন। নমস্কাৰ। আচ্ছা, খুব ভালো লাগলো, দারুণ ভাবে। আর এই কবিতাটার যদি মোটামুটি করে অর্থ, মানে অনেক বাংলাভাষী লোক আছে যারা এটাকে কমপ্লিট বুঝতে পারবে না, মানে একটা আনুমানিক, তো যারা কবিতা ভালোবাসে তারা তো একটা মানে কি বলে মোটামুটি ভাবে তো বুঝে নিবেই। তবু আপনার ভাষায় যদি বাংলাতে যদি মূল অর্থটা মানে মূল ভাবটা যদি বলে দিতেন তাহলে আর একটু ভালো হইতো। এই কবিতার মধ্যে কি মূল ভাব লুকিয়ে আছে? মূল ভাব লুকিয়ে আছে কবিতায় যে পৃথিবীর যদি তুমি থাকতে চেয়েছো সত্যর আশ্রয় লো, আর অসার অসত্যকে কাজ করে ফেলাইয়া সত্যর গুণ গাও, হ্যাঁ, ধর্মের বাটত মানে মানে ধর্মের রাজ্যে যখন তুমি ঘোরাফেরা করবা খুঁজা পাইতা রাখবা তার চিন, আর অধর্মের রাজ্য চঞ্চল থাকে না বেশি দিন, সবাইকে তুমি সমান চোখে সমানভাবে চাবা, তাহলে প্রত্যেকের আদর সমানভাবে পাবা, আর কব লাগা কথা যে কথাটা তুমি কবা সেই কথাটা মনে লুকাইয়া মানুষকে ফাঁকি দিবা নুবুলাবা মিশা কই, হ্যাঁ, তাহলে নিজের কারণে তুমি তৈরি করবা সুতার সাকু, লোকে যে করিলে মানে মানুষের লোকে যা করলো তুমি লোকে যে করলে তুমি ভাল পাও, তুমি ভালো পাও, লোকেকেও করবা সেই, আর এখানকার কথা ওখানে লাগাবা না, সাপেরে যাবা না ডে, হ্যাঁ, সরু ডাঙর প্রভেদ ছোট বড় প্রভেদ নকরিবা কাকু ঘিন, মানে কাহাকেও ঘিন করবা না, সকলো প্রভেদ সব প্রভেদ এই পৃথিবীতে রবে, এই পৃথিবীতে হব লেন আর কি মিশা যাবে। আচ্ছা, যা হোক, খুব মানে অর্থবহ আর খুব সুন্দর ভাবনার একটা কবিতা আপনি শোনালেন, তার জন্য অশেষ ধন্যবাদ। হ্যাঁ, রবীন্দ্র ঠাকুরের একটা ছোট একটা পাইছিলাম। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আবার শুনে নিয়ে যাক তাইলে। হাতের লেখা ভালো করবে খোকন করে পণ, মুখ গুমরে বসে আছে মন উচাটন, কলমটা তো ভালোই আছে কালিও আছে কত, তবু কেন হয় না লিখা কবি দাদুর মতো, সুলেখা কালি মনের কথা তোমায় বলি, তোমার রং এতই মধুর লিখা যেন কবি দাদুর। আচ্ছা, এই হইল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা। আর আচ্ছা, আপনি কি কাজী নজরুল সাহেব, বাংলার যে বিখ্যাত কবি, বাংলা বলতে অবিভক্ত ভারতের বিপ্লবী কবি, তার কি কোনো কবিতা আপনি জানেন? একটি ছড়া আমি শুনেছি, থাকবো না গো বদ্ধ করে দেখবো একবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাক, শিকল পরা চল মোটরে শিকল পরা চল। তাইলে এই যে এই সময়টাতে আপনার সঙ্গে কথা হইলো অনেক কিছু, যারা বাংলাদেশে আছে তারাও দেখতে পারলো, মানে ইন্ডিয়াতে যারা আছে, মানে আমরা একই ভাষার মানুষ, ইন্ডিয়াতে থাকি, হ্যাঁ, তবু আমাদের এখন অফিসিয়াল ভাষা আমাদের এই ইন্ডিয়ার ভাষাই। তারপরেও আমরা যারা আছি, মানে যারা আমাদের আত্মীয় স্বজন অনেকরা বাংলাদেশে রয়েছে, তাহলে তাদের মধ্যে আপনি একজন যে মানে এই দেশে রয়ে গেছেন, মানে বিভাজনের পরে যে এই দেশ ও দেশ হয়েছিল, তে আমরা এই জায়গাতে রয়ে গেছি। তে একটা কথা কিন্তু মানে চিরসত্য যে আমরা সবাই এক,
বিভাজন একটা খুব দুঃখজনক ঘটনা ছিল, তার ফলে আর কি আমরা কি বলে বিভাজিত হয়ে গেছি, কেউ এই দেশে রয়ে গেছি, কেউ ওই দেশে, কিন্তু তারপরেও আমরা মোটামুটি ভাবে আমরা বাঙালি, আমরা বাংলা ভালোবাসি, বাংলা কবিতা ভালোবাসি, আর বাংলা আর আসামিজের মধ্যে একটা দারুণ মিল আছে। আপনি যদি বাংলা বুঝতে পারেন, আসামিজও মানে বুঝতে পারেন। তো এই যে এই দুই দেশের লোক বা পৃথিবীর যে কোনো জায়গায় বর্তমান এখন হিংসাটা একটা মানে দুরারোগ্য ব্যাধির মতো হয়ে দাঁড়াচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে বা দায়িত্বশীল একজন লোক হিসাবে এই শান্তির জন্য আপনি বা এই হিংসাজনিত কারণগুলার থেকে দূরে থাকার জন্য এই দু দেশ না পুরা গোটা বিশ্বর জন্য আপনি কি মেসেজ দিবেন? মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত লোক আছে সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই শান্তি, হ্যাঁ, মিলাপ্রীতি ভাবে আমরা দুনিয়াতে বসবাস করতে চাই। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আজ আসি কাল নেই, আমাদের একদিনে দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইতে হবে। কি জন্য আমরা মিশামিশি দাঙ্গা হাঙ্গামা করে, হ্যাঁ, হিন্দু মুসলমানের ভিতরে আমরা একতার ভিতরে ফাটল ধরাই? যা হোক, খুব ভালো একটা মেসেজ দিলেন, আমাদের সঙ্গে কথা কইলেন, খুব ভালো লাগলো। তো শ্রোতাদের জন্য কি বলবেন সর্বশেষে? শ্রোতাদেরকে এই বলবো, সবাই একতাবদ্ধ হয়ে কাম কাজ করবে, যার যার ধর্ম শেষে পালন করবে, হ্যাঁ, হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি রাহাজানি থেকে বিরত থাকবে, হ্যাঁ, মিলাপ্রীতিতে থাকবে, এই আর কি কামনা করি। সব দর্শক শ্রোতাদের মানে হয়ে আপনাকে সুস্বাস্থ্য, আপনি যেন আরো 100 বছর ক্রস করে যান, আপনি যেন আরো সুস্থ থাকেন, আপনি যেন এরকম আরো লক্ষ লক্ষ গাছ চারা লাগাতে পারেন, আর লক্ষ লক্ষ জনের যেন আপনি প্রেরণা হয়ে দাঁড়াতে পারেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল।